बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ইউনিয়নে 2 নম্বর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, সুধীমণ্ডলী এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের সবারই একটা ইচ্ছা ছিল যে আমাদের প্রিয় নেত্রী যাকে শেখ হাসিনা 17 বছর এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি, যাকে একটি মিথ্যা মামলায় 5 বছর, তার পরবর্তী সেটি বাড়ি আরো 5 বছর, 10 বছর শাস্তি দিয়ে 2 বছর সে কেন্দ্রীয় কারাগারে রেখেছিলেন, যেখানে উনি একাই ছিলেন। এখানে আমাদের অনেকের অভিজ্ঞতা আছে ওই কারাগারে থাকা। তার চিকিৎসা প্রয়োজন ছিল, চিকিৎসা নিতে পারে নাই। দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে ক্যান্টনমেন্টের তার সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে জোর জবরদস্তিমূলক বের করে দেওয়া হয়েছে। তার নামে অনেক মামলা হয়েছে। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল যে যেন বিএনপির নাম নেওয়া কোনো লোক বাংলাদেশে না থাকে, যেন খালেদা জিয়া এই বিএনপিকে নেতৃত্ব দিয়ে আর কোনোদিন ক্ষমতায় আনতে না পারে। আমাদের ইচ্ছা ছিল যে 80 বছর বয়সে আমাদের নেত্রী এখনো বেঁচে আছেন, উনি অন্তত জীবন দশায় দেখে যান তার স্বামীর হাতে গড়া 1978 সালে 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটাকে তৈরি করেছেন আওয়ামী লীগের বিকল্প হিসাবে, কেন আওয়ামী লীগের একটি পুরানো দল যেটি 49 সালে তৈরি হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগের ভূমিকা জনগণ সন্তুষ্ট ছিল না, তারই বিকল্প হিসাবে কিন্তু বিএনপি তৈরি হলো। এই দল বারবার ক্ষমতা এসছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 41 বছর নেতৃত্ব দিয়েছেন এবং তার যে সাহসিক ভূমিকা, স্পষ্ট কথা, কখনো কোনো মিথ্যা তথ্য জাতির সামনে উপস্থাপন করেন নাই, বিরোধী দলের নেত্রী হিসাবে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু আমরা অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি যে অনেক ব্যাপারে জাতির সামনে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা আশ্বাস দিয়েছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু খালেদা জিয়ার জীবনে এরকম কোনো রেকর্ড নাই। সে জীবন দশায় যতবার নির্বাচন করেছে, আগে নিয়ম ছিল 5টি করে, 91-এ 5টি, 96-এ 5টি, সবগুলো আসন জিতেছেন। 2008 সালে যখন নিয়ম করলো 3টি আসন, তখন 3টিতে জিতেছেন। কোনো আসনে ব্যক্তিগতভাবে নির্বাচন করে দলের পক্ষ থেকে পরাজিত হন নাই। কিন্তু আমাদের আশাটা পূরণ হলো না। আমাদের নেত্রী 30শে ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন এবং 31 তারিখে তার জানা যায় যত লোক শরীক হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। কেউ বলে 50 লক্ষ, কেউ বলে 70 লক্ষ, কেউ বলে 1 কোটি কিংবা তার চেয়েও বেশি। একই ঘটনা ঘটেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30শে মে 1981 সালে যখন শাহাদাত বরণ করেন, তারও জানাজাতে একই ঘটনা ঘটেছিল। বাংলাদেশে বৃহত্তম জানাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লোক শরীক হয়েছিল। এটা প্রমাণ করে যে যারা সঠিকভাবে জাতিকে নেতৃত্ব দেন, মানুষকে ভালোবাসে, মানুষের পাশে থাকে, জনগণের কল্যাণে তাদের জীবন উৎসর্গ করে, সত্য কথা বলে, সত্যিকারের দেশপ্রেম নিয়ে যারা রাজনীতি করে, তাদের জন্য মানুষ ভালোবাসার নিদর্শন তাদের মৃত্যুর পরে তারা দেখায়।
আমাদের দুইজন এই ব্যক্তি এই দলের কাণ্ডারি, তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমার নিজেকে প্রাউড লাগে, আমি ধন্য গর্বিত যে এমন একটি দল করি যে দল বারবার ক্ষমতা আসছে। এখনো মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনে আপনারা বিগত 3-4টা নির্বাচনে ভোট দিতে পারেন নাই। কেউ সকালে গিয়ে দেখেন ভোট হয়ে গেছে, কখনো কখনো দেখেন আগের দিন রাত্রে ভোট হয়ে গেছে। এবার কিন্তু আপনি আপনার ভোট দিতে পারবেন এবং আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। অতএব যে কাজটা আপনার বিগত কয়েকটি নির্বাচনে পারেন নাই, এইবার আপনারা পারবেন এবং দেখে শুনে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন, সমস্যা নাই, ভোট কেন্দ্রে যায়। কারণ এইবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেরকম একটি দলের একটা ক্ষুদ্র নেতা কর্মী হিসাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবং যেটা না বললে নয়, আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবাকে মনোনয়ন দিয়েছেন। উনি এই ঢাকা এই সাবা আশুলিয়া বিএনপি বীজ বপন করেছেন দেওয়া নির্দেশে এমপি হয়ে জনগণকে সাথে নিয়ে। আজকে যে বিএনপি একটা শক্তিশালী ঘাঁটি, সেটা তো 79 সাল থেকে, যখন আব্বা এই এলাকা মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, যখন কাশিমপুর কোনাবাড়ি এই আসনের সাথে ছিল, যখন এই তেঁতুলজোড়া ভাকুরতা আমিনবাজার কাউন্দিয়া এই আসনের সাথে ছিল। এখন কিন্তু এই 6টা ইউনিয়ন আমাদের সাথে নাই। এই বাকিগুলা নিয়ে আমাদের নির্বাচনী এলাকা 7,56,000 ভোটার, বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট ভোটার এই সাভার নির্বাচনী এলাকা। এবং দেখেন আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া আমাকে 96-এ মনোনয়ন দিলেন। আমি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের ভোটে নির্বাচিত হলাম। 2001 সালে মনোনয়ন দিলেন, আবার আপনাদের ভোটে নির্বাচিত হলাম। এবং 2008 সালে 18 সালে আমি নির্বাচন করেছি। এইবারে এটি আমার 5মবারের মতো আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। এবং আপনারা জানেন যে বিগত 17 বছর শেখ হাসিনা আমাদেরকেও শান্তিতে থাকতে দেয় নাই। আমার নামে 53টি মামলা, আমাকে 3বার জেলে যেতে হয়েছে। আজকে আমরা যখন টের পেলাম যে বিপ্লবের নামে এমন পরিকল্পনা হচ্ছে যে বিপ্লব অ্যারেস্ট হইলে তাকে গুম করা হইতে পারে, আমরাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে আপাতত দেশের বাইরে থাকো, নিজের যান বাঁচানো ফরজ। আমরা বেঁচে থাকলে মানুষের সেবা করতে পারবো। আমি ভয় পেলাম না, কারণ আমাকে যেহেতু বাংলাদেশে অনেকে চিনে, আমি দলে একটা গুরুত্বপূর্ণ পদে আছি, জেলার সভাপতি আছি। অতএব আমাকে ধরলেও অন্তত গুম করবে না, এটা বিশ্বাস ছিল। এবং সেই কারণে বিপ্লবকে কিন্তু আমি দেশের বাইরে পাঠিয়ে দিলাম যে না, থাকো সময়, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমার বাবা এটা ইয়াপি ইউনিয়ন, যে ইউনিয়নে 43 থেকে 88 সাল পর্যন্ত আমার বাবা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বিপ্লব বারবার বলেছে আমরা বাবার মতো হইতে পারি নাই। হ্যাঁ, বাবার মতো সাহস নাই, বাবার মতো এত মানুষকে ভালোবাসতে পারি নাই, কিন্তু বাবার আদর্শ নিয়ে কিন্তু আমরা চলছি। বাবা যে কাজগুলো পছন্দ করতেন না, সেই কাজ কিন্তু আমরা করি না। এই যে মানুষের ক্ষতি করা, যে মানুষকে বিপদে ফেলানো কিংবা মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সেগুলো কিন্তু আমরা করি। কিন্তু ওনার মতো ব্যক্তিত্ব আপনি বাংলাদেশেও খুঁজে পাবেন না। অতএব আমরা তো আদর্শ নীতি নিয়ে বড় হয়েছি। এখানে অনেক মুরব্বী হয়তো আছেন যারা জানেন যে 64-এ যে গায়ক সাভারে হতে পারে নাই এই দেওয়ানি পীর সাহেবের জন্য, আমার বাবার জন্য। এই টঙ্গী থেকে শ্রমিকরা কিন্তু আসছিল যাতে এইখানে একটি অশান্ত পরিবেশ তৈরি করে হিন্দুদেরকে অত্যাচার করে, তাদেরকে হত্যা করে, তাদের সম্পদ লুণ্ঠন করার জন্য। আমার আব্বার জন্য কিন্তু পারে নাই। আব্বা কিন্তু তার নিজে যেটা পুলিশ করতে পারে নাই, সে নিজের পিস্তল দিয়ে, রিভলভার দিয়ে সে গুলি ছুড়ে 2-1জনকে আহত করার পর তা পালিয়ে গেছে। তারপর তারা পরিকল্পনা করছে যে আরো বেশি লোক আসবে। আব্বা ও এলাকা আশুলিয়া ইউনিয়নে তখন চেয়ারম্যান ছিল, সবাইকে যাদের কাছে বন্দুক ছিল সবাইকে নিয়ে কিন্তু নদীর পাড়ে পাহারা দিচ্ছে। তারা যখন জেনেছে যে দেওয়ানি পীর সাহেবের নেতৃত্বে উনি একটা বাঘ, এই বাঘের সাথে যুদ্ধ করতে হইলে অনেক লোক লাগবে, অনেক অস্ত্র লাগবে, অবশেষে কিন্তু তারা আসে নাই। কারণ তখনও 20-30টা বন্দুক নিয়ে নদীর পাড়ে পাহারা দিচ্ছে, যেই আসে তাকে গুলি করা হবে, এখানে কাউকে হিন্দুদের উপর আক্রমণ করতে দেওয়া হবে না।
রায়ট কিন্তু সাভারে হয় নাই, বাংলাদেশে অনেক জায়গায় হিন্দু এলাকা, তখন হিন্দুরা অনেক বেশি ছিল, এখন তো হিন্দু অনেক চলে গেছে ভারতে, রায়টটা কিন্তু হয় নাই। তারপরে কাহিনী আপনারা যান, এই যে স্বাধীনতা যুদ্ধের সময় এই জিরাপতি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে আমার বাবা, সে একটা সংগঠন, সেইসব নিয়ে কত কাহিনী স্বাধীনতার পরে হয়েছে সেসব আপনারা জানেন। যখন যে বিপদ হয়েছে এলাকা দেশে, যে কাজটি তার নেতা হিসেবে করা দরকার উনি সেই কাজ করেছেন। আজকে জিরাপদ উচ্চ বিদ্যালয় এলাকাবাসীকে নিয়ে দেওয়ানির দেশ প্রতিষ্ঠা করেছেন, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তার গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরাও দুই ভাই এই শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপারে এখনো আন্তরিক। আমরা ইতিমধ্যে এই শিখন্ডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, আমরা জিরাপদ কলেজ জিরাপদে প্রতিষ্ঠা করেছি, সাভারে দাওয়ানিস ল কলেজ করেছি, নিশ্চিন্তপুরে দাওয়ানিস উচ্চ বিদ্যালয় করেছি। কারণ আমরা শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব, এলাকার সন্তানরা পড়াশোনা করবে, তাদের সুযোগ সুবিধা থাকতে হবে। আমাদের জমি আছে, আমরা জমি দান করে এইসব প্রতিষ্ঠান করেছি এবং সরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান, শত শত ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে। অতএব এই যে আমার বাবা যে বিএনপি এমপি হয়ে এখানে ধানের শীষে বীজ বপন করলে, সেটা কিন্তু আমরা দুই ভাই টেনে নিয়ে গেছি। 96 থেকে আমরা কিন্তু এই এলাকায় বিএনপির নেতৃত্ব দিচ্ছি এবং যতবার যত আন্দোলন সংগ্রাম যাই হয়েছে আমরা কিন্তু জনগণকে সাথে নিয়ে এটা মোকাবেলা করেছি। আজকে 17 বছরের কষ্টের কাহিনী আমি বলতে চাই না, এখানে অনেকে আছে যাদেরকে জেল খাটতে হয়েছে, মামলায় পড়তে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, অনেকে তার বাবাকে দেখতে পারে নাই। ধরেন হাসপাতালে ভর্তি হয়েছে, তার বাবা কঠিন অসুখে, ডাক্তার বলেছে আপনার বাবার অবস্থা কিন্তু ভালো না, এক প্যাক এসে দেখে দেয়, 2-3 দিনের মধ্যে দেখতে পারে নাই। তারপরে তাকে আইসিইউতে নিয়ে গেছে, শেষ মুহূর্ত লাইফ সাপোর্টে আছে, যেখান থেকে ফেরত আসবে কি আসবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর 2 দিন পরে তখনও দেখতে পারে নাই, 2 দিন পরে মারা গেছে, জানাজা তো আসতে পারে না। এই দুঃখ কোথায় রাখবে? যে পিতা তার সন্তানকে জন্ম দিল, সেই সন্তান তার বাবা মার খবর নিতে পারলো না, তার চিকিৎসার সময় তার পাশে দাঁড়াতে পারলো না, কেমন, এটা কি কৈফিয়ত দিবে তার পিতার কাছে? তার পিতা দেখতে পারলো না যে আমার সন্তান এমন এক দল করে, এমন দল পাগলা যে কি অপরাধ করেছে, তার পিতার পাশে থাকতে পারলো না। এরকম দুঃখ অনেকে দেখতে পারে না। তো এই যে একটা জুলুম অত্যাচার করলো, যারা মনে করছে এইসব জুলুম অত্যাচার করে পার পেয়ে যাবে, তাদের কোনো কিছু হবে না। আল্লাহ, আসল ক্ষমতা তো আল্লাহর কাছে। শেখ হাসিনা তার সাজানো বাগান, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, কত জনকে কত কিছু করে র্যাব ট্যাব দিয়ে সাজিয়ে রাখছিল, কই কোনো কিছু তো তাকে বাঁচাইতে পারলো না। এবং দেখেন আজকে 1400 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, 24,000, এক হাত নাই তো 2 হাত নাই, এক পা নাই তো 2 পা নাই, অনেকে পঙ্গু, অসহায়, স্বাভাবিক কাজকর্মে ফিরে দিতে পারছে না। এরা জীবন দিল কেন? আজকে এদের উসিলায় আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আজকে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারতো না, সেই নির্বাচন হচ্ছে যেখানে জনগণ, সবাই ভোটাররা ভোট দিতে পারবে। আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমরাও 17 বছর আসতে পারি না। কেন আসতে পারি না সেই কাহিনী আমরা জানি। এবং আমাদের যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে অসহায় নীরব একটি গ্রামের নাম হলো ধনাই। আমি মনে করি এখানকার মানুষ সহজ সরল, সে এলাকায় কি তাণ্ডব হয়েছে যে কথা অনেকে বলেছে, আমি নতুন করে আর বলতে চাই না। আমরা একটা কথা বলি, আমরা মানুষের সেবা, খেদমত, তাদের কল্যাণ করার জন্য আমরা আপনাদের পাশে আছি। অতীতে কে কিছু কি করেছে এটা আজকে আমি হিসাব করতে চাই না, আমি এগুলা সব ভুলে গেলাম। আমরা চাই নতুন করে এই 2 নম্বর ওয়ার্ডকে নিয়ে, ধনাই গ্রামবাসীকে নিয়ে আমরা এমন একটি শান্তি গ্রাম, শান্তি উন্নয়ন করবো যেখানে আমরা সবাই সুন্দর করে আবার বসবাস করতে চাইবো। 17 বছরের সেই বিভীষিকাময় দিনের কথা আমি আর মনে করতে চাই না। কেউ বুঝে ভুল করেছেন, কেউ না বুঝে ভুল করেছেন। এটা আমাদের একটি পারিবারিক ইউনিয়ন, যেখানে আব্বা অনেক আগের থেকে নেতৃত্ব ধরে আসছে,
বিপ্লব এখানে দুইবার চেয়ারম্যান হয়েছে, 2003 সালে, 11 সালে, 14 সালে ভাইস চেয়ারম্যান হয়েছে। আমিও এখানে দুইবার এমপি ছিলাম, আরও দুইবার নির্বাচন করেছি। সমস্ত বিপদ আপদে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকা। আমরা যতদিন বেঁচে আছি আপনাদের কল্যাণে আমিও আমার জীবন উৎসর্গ করতে চাই। দুইবার এমপি হয়েছি, তখন হয়তো বয়স একটু কম ছিল, অনেক ভুলভ্রান্তিও থাকতে পারে। এখন এই আন্দোলন সংগ্রাম ঠেলা ধাক্কা খেয়ে এখন এমন একটা পরিণত বয়স হয়েছে, এখন আমরা এমন কিছু কাজ করতে চাই যে কাজের জন্য আপনারা আমার বাবা জাওয়ান ইসলামকে এখনো ভুলতে পারেন নাই, এবং তার ভালোবাসার কথা এখনো আপনারা বলেন, তার কথা মনে হলে আপনারা এখনো চোখের পানি ফেলেন। আমরা সেরকম কিছু কাজ আপনাদের জন্য, মানুষের জন্য, এই এলাকাবাসীর জন্য করতে চাই। এবং ইতিমধ্যে অনেকে বলেছে মাদক নিয়ে ছড়াছড়ি, মাদক নিয়ে অনেক কথা। এই সারা সাভারে প্রত্যেকটি গ্রামে 1 নম্বর সমস্যা হলো মাদক। এখানে কিছু লোক মাদক বিক্রি করে টাকা উপার্জন করছে, কিছু লোক মাদক সেবন করে নিজেদেরকে ধ্বংস করছে। আমিও নিয়ত করেছি, আমারও ঐকান্তিক ইচ্ছা যে আমি এমপি হতে বলে প্রথম যে সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা নেব, সেটা হলো সাভারে কোথাও আমি মাদকের ছড়াছড়ি দেখতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় এইটা নির্মূল করতে হবে, বন্ধ করতে হবে, এবং এমন কিছু ব্যবস্থা নিতে হবে। ওই পুলিশে ধরে দিলে পুলিশ এমনভাবে চালান করে কয়দিন পরে ছুটে আসে, সেই ব্যবস্থা হবে না। যাদেরকে আমরা চিহ্নিত মাদক ব্যবসায়ী করব তাদেরকে ওই গ্রামে থাকতে দেবো না, বাড়িঘর ফেলে চলে যেতে হবে। হয় ভালো হইতে হবে, নাহলে এই গ্রাম থেকে চলে যাও, তোমার এই গ্রামে ঠাই হবে না। সেরকম ব্যবস্থা আমরা গ্রামবাসীকে নিয়ে করব। আমরা শুধু পুলিশের ভরসা থাকলে হবে না। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমরা অনেক কষ্ট করেছি, আমাদের সাথে আপনারাও কষ্ট করেছেন। আপনার সন্তান, আপনার আত্মীয় যখন পালিয়ে ছিল, আপনারও কিন্তু দিন ভালো যায় নাই। অতএব আগামী দিনটার জন্য এরকম না হয়, আমরা একটু ভালো থাকি। আমরা যেসব এই চাঁদাবাজি সন্ত্রাস এইসব কাজ আর না করি, কারণ অনেক হয়েছে, অনেক জীবনে বাংলাদেশে গেছে এই এলাকায়। আপনারা জানেন কিনা, শুধু 5ই আগস্টে যেদিন শেখ হাসিনা অলরেডি ভারতে চলে গেছে, সেই দিনই সাভারে 100-র মতো ছাত্র শ্রমিক জনতা মারা গেছে 2 থানা হামলা করতে গিয়ে। এই ইতিহাস আপনারা অনেকে হয়তো জানেন না। আমার কাছে দুঃখ লাগে, একজন পুলিশ অফিসার, এডিশনাল এসপি, সে এই 5 তারিখে একটা মিছিলের উপর গুলি করে 6 জন ছাত্রকে হত্যা করেছে। সন্ধ্যার সময় সে একটি ভ্যান গাড়িতে সেই ছাত্রকে শোয়ায় সে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, বিশ্বাস করেন। তখন আমি দেখছি একজন ছাত্র একটি লাশ তখনও নড়াচড়া করছে, কিন্তু তাদের উপর তাদের বিবেক একটু ধ্বংসিত হলো না। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা আব্দুল আল কাফি, এডিশনাল এসপি, তার নেতৃত্বে যে ঘটনাটা ঘটলো এবং তাদেরকে পুড়িয়ে ফেলা হলো। একজন মুসলমান 6 জন ছাত্রের লাশ পুড়িয়ে ফেলছে, এই বিচার তো আল্লাহর কাছে আপনার দিতে হবে, অপেক্ষা করেন। অতএব আমি সেটা বলতে চাই, আপনার কি দরকার ছিল, কি পদপদবি চান? আপনি একজন সরকারি কর্মকর্তা, বিসিএস পাশ করে চাকরিতে ঢুকেছেন, আপনার কি পদ দরকার যে আপনি 6 জনকে মারলেন? ঠিক আছে, সরকারি অর্ডার ছিল, তাদেরকে পুড়ে দিলেন। মুসলমানের লাশ পুড়াইতে পারে? আমার জীবনে শুনি নেই, সে তো হিন্দু না। অতএব এইসব বিচার কিন্তু আল্লাহ তরফ থেকে হয়েছে, হবে, এবং যারা যেরকম করেছে তাদের বিচার কিন্তু সেরকম না হবে। আমি পরিশেষে যে কথাটা আপনাদের বলতে চাই, এটি আমাদের এলাকা। দীর্ঘদিন আপনারা অবহেলিত, বঞ্চিত ছিলেন। 17 বছর আপনাদের ন্যায্য কথা, মনের কথা, আবেগের কথা কিছুই বলতে পারেন নাই। আমরা সেই সব দিনের কথা স্মরণ করতে চাই না। আমার নতুন করে ইয়ারকে গড়তে চাই, এবং আমার বাবা যেরকম নেতৃত্ব দিয়ে সবাইকে কাছে টেনে পাশে নিয়ে ভালোবেসে একদম মিলেমিশে একাকার হয়েছিল, আমরা সেরকম না পারলেও আপনাদের কাছাকাছি একটা ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আমরা 2 ভাই থাকতে চাই। আপনারা আমাদের সুযোগ করে দেবেন। সেই সুযোগ হলো 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমাকে ভোটের মাধ্যমে এই এলাকার নির্বাচিত প্রতিনিধি, সংসদ সদস্য, এমপি হিসাবে নির্বাচিত করতে হবে। আমরা অনেক কষ্ট করেছি, আজকে আল্লাহ হায়াত দিয়েছে দেখে আমি সুস্থ শরীর এখানে এসে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি তো মারাও যেতে পারতাম, যেহেতু আল্লাহ হায়াত দিয়েছে। আমি চাই আমার জীবনের শেষ সময়টুকু জনপ্রতিনিধি হয়ে, নেতা হয়ে, উন্নয়নের পাশাপাশি আপনাদের যত রকম সেবা
দেওয়া যায়। এটা আমার বাড়ি, ইয়ারপয়েন্টের প্রত্যেকটি গ্রাম আমার বাড়ি। আমি সেই বাড়িতে আমার বাকি কাজগুলা শেষ জীবনে এসে করতে পাই। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আপনারা কষ্ট করে অনেক দিন পরে দীর্ঘক্ষণ বসে রেখে আমাদের বক্তৃতা শুনছেন এবং আমাদের জন্য অপেক্ষা করে আছেন। অনেক দিন আমার কাছে বিল্ড অফ টাইম চেয়েছে যে একদিন ধনায় যেতে হবে, কেন অনেক বছর এখানে যাওয়া হয় নাই। তা আমি জানি না, এই আশায় শেষ না, আমি হয়তো নির্বাচনের আগে আবারও আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবার মতো আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবেসে আপনাদের জন্য কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।